দেখা যায় স্ক্রিন? ওকে। সো সাবজেক্ট হচ্ছে টিচিং মেথোডোলজি, হ্যাঁ? এটা হচ্ছে টোটাল লেকচার 50 আওয়ার্স। কোনো রিটেন এক্সাম নাই এখানে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। প্রেজেন্টেশন আছে 15 মিনিট, ভাইবা 5 মিনিট আফটার প্রেজেন্টেশন। টোটাল মার্ক 100, প্রেজেন্টেশন 50 মার্কস, সেশনাল 50 মার্কস। শোনা যায় কথা? আচ্ছা, আমি কন্টিনিউ করতে থাকি, হ্যাঁ? ওকে। একটা হচ্ছে কন্টেন্ট যেটা আছে, এর মধ্যে কন্টেন্ট আছে টিচিং এন্ড লার্নিং 1 নাম্বার। তারপরে আছে 2 নাম্বার কোয়ালিটিস অফ এ গুড টিচার এন্ড কোয়ালিটিস অফ এ গুড লার্নার। সো শুধু টিচারের কোয়ালিটি লাগবে না, লার্নারের কোয়ালিটি লাগবে। নাম্বার 3, প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট এডুকেশন। এডুকেশন, বাচ্চাদের এডুকেশন এবং অ্যাডাল্ট এডুকেশন অনেক ডিফারেন্ট। সো আমরা এখানে টিচিং মেথোডোলজিতে অ্যাডাল্ট এডুকেশন সম্পর্কে জানতে চাবো। নাম্বার 4, স্টেজেস অফ লার্নিং or levels. Number 5, domains, values of learning. Learning এর কি উপকারিতা এবং কি কি এরিয়া। Number 6, theories of learning, identify individual learning style. প্রত্যেকের আলাদা আলাদা লার্নিং স্টাইল আছে, এক একজন একইভাবে শিখতে পারে। আর সেটা এবং থিওরিজ অফ লার্নিং, লার্নিং এর কতগুলো থিওরি আছে, যে কিভাবে মানুষ শিক্ষা গ্রহণ করে সেগুলো। নাম্বার 7, learning lesson planning, aims, objectives and learning outcomes. Lesson planning হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে একটা প্ল্যানিং থাকে, যে ক্লাসটার ভলিউম কি থাকবে, কি কি থাকবে, কন্টেন্ট কি থাকবে, কি কি আলোচনা হবে, কখন, কোন সময়, কত সময় যাবত কোনটা থাকবে, সেটা হচ্ছে লেসন প্ল্যানিং। এইমস, অবজেক্টিভস এন্ড লার্নিং আউটকামস, এগুলো লেসন প্ল্যানিং এর অংশ। তারপর হচ্ছে নাম্বার 8, ইফেক্টিভ communication and teaching individuals to problem solve. Number 9, teaching aids, utilizing existing resources in teaching situations with limited resources. অনেক সময় টিচিং এর যে টুল সেগুলো হয়তো প্রয়োজন অনুসারে, চাহিদা অনুসারে না থাকতে পারে, সেক্ষেত্রে যাতে টিচিং চালানো যায়। টিচিং এইড হচ্ছে ব্ল্যাকবোর্ড, মার্কার, multimedia, everything. Number 10, teaching methods, lectures, small group work, batch group, snowballing. Different teaching method আছে, lecture method আছে, স্মল গ্রুপে গ্রুপ ওয়ার্ক আছে, তারপরে স্নোবলিং, বাজ, একজনের থেকে আরেকজন কিভাবে শিখতে পারে, টিউটোরিয়াল, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনস, প্রবলেম বেসড লার্নিং, রোল প্লেইং, সেলফ ডাইরেক্টেড লার্নিং, মনিটরিং এন্ড পিয়ার রিভিউ। টিউটোরিয়ালস হচ্ছে বড় ক্লাসের চেয়ে ছোট কোনো নির্দিষ্ট বিষয় যদি ভালোভাবে শিখতে চাই, সেক্ষেত্রে অল্প কিছু স্টুডেন্ট নিয়ে। আচ্ছা, 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সময় নিব, জাস্ট আধা ঘন্টার মধ্যে। হুম, না ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাই দিবে, ওরা পাঠাই দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা। ওকে, আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে। ওকে, টিউটোরিয়ালস হচ্ছে বড় ক্লাসে কোনো বিষয় আলোচনা হওয়ার পরে সেটা যদি ভালোভাবে বোঝার জন্য
ছোট অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে বিশেষ ক্লাস, সেগুলো টিউটোরিয়াল। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, বুঝতে পারতেছেন প্র্যাকটিক্যাল কি ডেমনস্ট্রেশন। প্রবলেম বেসড লার্নিং, প্রবলেম ফোকাস করে স্টুডেন্টদেরকে প্রবলেম দেওয়া হয়, তাদেরকে সলভ করার জন্য বলা হয়, তারা সেটা সলভ করে এবং সেভাবে শিখতে পারে। রোল প্লেয়িং মিনস একজন একটা কোনো একটা রোল নিজের মধ্যে করা, যেমন কোনো একটা রোল প্লে করলেন, তার মাধ্যমে ওই রোলটা সম্পর্কে শেখা। সেলফ ডিরেক্টেড লার্নিং মানছি অর্থ আপনারা ভালোভাবে জানার কথা, আপনাদের রুটিনে সেলফ ডিরেক্টেড লার্নিং থাকে অনেক সময়। নিজের শিক্ষক, নিজেকে নিজে শেখাবেন, নিজের শিক্ষার দায়িত্ব নিজের। মনিটরিং, পিয়ার রিভিউ। মনিটরিং হচ্ছে সময়ের সাথে সাথে কি পরিমাণ প্রোগ্রেস পিরিয়ডিক্যালি টাইম টু টাইম চেক করা, এবং বড় একটা লক্ষ্যের দিকে বড় কোনো কিছু শিখতে যাচ্ছেন, সেটা শেখার ক্ষেত্রে ছোট 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 অনেক কিছু শেখার পরে বড়টা শেখা যায়। এই ছোট 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 শেখাগুলো কি ট্র্যাকে আছে কিনা, অন ট্র্যাক, তারপরে ওই ট্র্যাকটাকে লক্ষ্য রাখা। পিয়ার মানে হচ্ছে সমগোত্রীয়, তার মানে হচ্ছে যদি কেউ স্টুডেন্ট হয়, তার পিয়ার হচ্ছে আরেকজন স্টুডেন্ট তার ক্লাসের, অন্য ক্লাসের না। কেউ যদি ফিজিও হয়, তাহলে আরেকজন ফিজিও তার পিয়ার। পিয়ার রিভিউ বলতে, রিভিউ মানে হচ্ছে ইভালুয়েশন। একজনের ইভালুয়েশন, কাজের ইভালুয়েশন আরেকজন সমগোত্রীয় লোক দ্বারা যদি সম্পন্ন হয়, সেটা হচ্ছে পিয়ার রিভিউ। নাম্বার 11, ক্রিটিক্যাল ইভালুয়েশন অফ দ্য ইফেক্টিভনেস এন্ড ইউজ অফ টিচিং মেথডস। ক্রিটিক্যাল মানে হচ্ছে অনেক বিস্তারিত গভীর, ইভালুয়েশন হচ্ছে মূল্যায়ন, অফ দ্য ইফেক্টিভনেস কার্যকারিতার মূল্যায়ন এবং ব্যবহারের মূল্যায়ন, কার, টিচিং মেথডের। আপনি যে টিচিং মেথড ব্যবহার করতেছেন ক্লাসে, সেগুলোর ইভালুয়েশন করা গভীরভাবে, তার ইফেক্টিভনেস এবং ব্যবহার কেমন। নাম্বার 12, টিচিং স্টাইল। There are different types of teaching styles, so সেই টিচিং স্টাইল সম্পর্কে জানা। নাম্বার 13, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। এগেইন অ্যাসেসমেন্ট ইভালুয়েশন একই কথা, সিনোনাইম। ইভালুয়েট করা, মূল্যায়ন করা, শিক্ষক কতটুকু ভালো শিখাইতে পারলেন, টিচার স্টুডেন্ট কতটুকু ভালো শিখতে পারলেন, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন। নাম্বার 14, টিচিং ম্যাটেরিয়ালস এন্ড এইডস। আগে আসছে টিচিং ম্যাটেরিয়ালস এবং এইডস, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে ডাস্টার, চেয়ার, টেবিল, ইভেন সবকিছু সবকিছু হচ্ছে টিচিং এইডস অ্যান্ড ম্যাটেরিয়ালস। আচ্ছা, লার্নিং কন্ট্রাক্ট। লার্নিং কন্ট্রাক্ট হচ্ছে কোনো স্পেসিফিক বিশেষ কোনো কিছু শেখার জন্য যদি ফর্মালি লার্নার এবং টিচারের সাথে কোনো কন্ট্রাক্ট হয় যে উইদিন দিস পিরিয়ড এই বিষয়গুলো শিক্ষক শিক্ষার্থীকে শিখাবে, সেজন্য যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, সেটা হচ্ছে লার্নিং কন্ট্রাক্ট। টিচিং এনভায়রনমেন্ট, বোথ টিচিং এন্ড লার্নিং এনভায়রনমেন্ট বোথ আর ইম্পর্টেন্ট। তারপর নাম্বার 17 হচ্ছে স্টুডেন্ট মোটিভেশন, মেথড অফ মোটিভেশন, নিড অফ মোটিভেশন। মোটিভেশন শব্দের সাথে আপনার আগে থেকে পরিচিত আমার মনে হয়, এটা হচ্ছে প্রেরণা বাংলা। স্টুডেন্টদের ইচ্ছা আকাঙ্ক্ষা, শেখার প্রতি আগ্রহ কতখানি এবং কিভাবে মোটিভেট করা যেতে পারে, এবং মোটিভেশনের প্রয়োজনীয়তা কি। মোটিভেশন না থাকলে স্টুডেন্ট হয়তো শিখবে না। নাম্বার 18, মাল্টিপল ইন্টেলিজেন্স। একই সাথে অনেকগুলো কাজ বুদ্ধির সাথে করা। আমরা এখন অনেকে পরিচিত একটা শব্দের সাথে, সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা অর্থ কেউ জানে? হ্যাঁ, এগুলো সাধারণত ইলেকট্রনিক ডিভাইস, যেগুলোতে মেমোরি বা যে প্রসেসর এইসব ব্যাপারগুলো থাকে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটাই থাকে। আচ্ছা, কিছু বইয়ের রেকমেন্ডেশনের কথা বলা আছে এখানে। মেথডস এন্ড টেকনিক্স অফ টিচিং। Number 2, teaching skills for adult educators. Number 3, a handbook for teachers in universities and colleges. Number 4,
টিচিং স্টুডেন্টস ইন ক্লিনিক্যাল সেটিং। সো এইগুলো ভালো বই। এর বাইরে যদি কোনো বই থাকে লাইব্রেরিতে দেখতে পারবেন। এর মাঝে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা। সো এটা হচ্ছে টিচিং মেথোডোলজি ফর প্রফেশনাল বিএসসি ফিজিওথেরাপি এর কন্টেন্ট। আগে বলা হয়েছে যে এটার মধ্যে কোনো রিটেন এক্সামিনেশন নাই। শুধুমাত্র 50 মার্কস প্রেজেন্টেশন এবং 50 মার্কস সেশনাল। সেশনাল অন্যান্য সাবজেক্টে সাধারণত কত থাকে? অত বড় সাবজেক্ট এটা 30। আচ্ছা, সেশনাল 20। হ্যাঁ, সব সাবজেক্ট গুলোতে সেশনাল ছিল 20 নাম্বার বা আছে। আর আমরা টিচিং মেথোডোলজিতে সেশনাল হচ্ছে 50। দ্যাট মিনস ইন্টারনাল যে ক্লাস এক্সাম গুলো, এই 50 কে হয়তো দুইটা 25 অথবা দুইটাই ভালো হয়। 25 করে দুইটা এক্সাম হতে পারে কোর্স চলাকালীন সময়ে। এটা ঢাকা ইউনিভার্সিটির সময় হয় না, এটা বুঝতে পারছেন? ওকে। আর হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে 15 মিনিটস, ভাইবা 5 মিনিটস। এখানে যে প্রেজেন্টেশন আছে সেখানে আপনার আপনার প্রত্যেকে একজন টিচার ইউনিভার্সিটি এক্সামের সময়, এটা কিন্তু প্রেজেন্টেশন অনেক আপনারা দিচ্ছেন, কিন্তু এটা আপনি কোনো একটা টপিক প্রেজেন্ট করবেন নট অ্যাজ এ প্রেজেন্টার। ইনফ্যাক্ট ইউ উইল প্রেজেন্ট দ্য টপিক অ্যাজ এ টিচার and in front of a group of students. এর আগের বছরগুলোতে সাধারণত স্টুডেন্টস একেক সময় একেকটা ছিল। এটা আসলে প্রফেশনাল যারা পরীক্ষা দিছে তাদের সাথে আমি আলোচনা করে ঠিক করছিলাম। সেটা হচ্ছে কোনো সময় ফার্স্ট ইয়ার, কখনো সেকেন্ড, কখনো থার্ড, কখনো ফোর্থ ইয়ার। সো আপনার ফোর্থ ইয়ার কখনো ছিল না, সরি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মানে ফোর্থ ইয়ার যারা পরীক্ষা দিচ্ছে ইমিডিয়েট জুনিয়র ফোর্থ ইয়ারদের তারা পড়াইছে, ক্লাস নিছে, এরকম হইতে পারে। সেটা হচ্ছে যে স্টুডেন্ট সাধারণত ফার্স্ট ইয়ার চয়েস করে ক্লাসে একেকজন স্টুডেন্ট একজন টিচার করে 15 মিনিট, একজন টিচার হিসেবে 15 মিনিট প্রেজেন্ট করে বা টিচিং দেয় একটা টপিকের উপরে। সেখানে স্টুডেন্ট হিসেবে থাকে ফার্স্ট ইয়ারের, খুব খুব মানে সম্ভব ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা থাকে এবং টপিক সেই ইয়ারের উপযোগী হয়। যদি আপনার স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের থাকে ক্লাসে, তাহলে আপনি ফার্স্ট ইয়ারের টপিক চুজ করবেন। যদি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট থাকে তাহলে সেকেন্ড ইয়ারের টপিক চুজ করবেন। থার্ড ইয়ার হলে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার হলে ফোর্থ ইয়ার। সো আমরা সাধারণত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে রাখি। সুতরাং হবে আপনাদের টপিকগুলো হবে ফার্স্ট ইয়ারের উপযোগী। ফার্স্ট ইয়ারের কারিকুলামে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্য থেকে যেকোনো টপিক, ছোট খুব স্পেসিফিক টপিক, যেটা 15 মিনিটে প্রেজেন্ট করা যাবে। পরীক্ষার সুবিধার্থে অনেক সময় ইউনিভার্সিটি এক্সামে 15 মিনিট থাকে না, 7 মিনিট থাকে, সময় 10 মিনিট থাকে। সো টপিক খুব ছোট হতে হবে যাতে ওটাকে কাস্টমাইজ করে 10 মিনিট বা 7 মিনিটের মধ্যে নিয়ে আসা যায়। সো আপনি বুঝতে পারতেছেন 10 মিনিটের একটা ক্লাস লেকচার মেথড, মেইনলি লেকচার মেথডে ক্লাস নেবেন। সেখানে আর ইন্টারনাল আর এক্সটার্নাল এক্সামিনার থাকে, তারা আপনাকে ইভালুয়েট করবে কেমন ক্লাস নিচ্ছেন, আপনার ক্লাসটা কতখানি ইফেক্টিভ, ছাত্ররা কতখানি ভালো বুঝতে পারলো। ইমিডিয়েটলি আফটার ইওর ক্লাস একটা ছোট ভাইবা হয়, সেখানে আপনার ক্লাস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয় এবং আপনার টপিক সংক্রান্ত বিষয়ে এবং বেসিক টিচিং মেথোডোলজি এবং টিচিং বিষয়ে কোশ্চেন করা হয়। সো এটা হচ্ছে আপনাদের ইভালুয়েশন, ফাইনাল ইভালুয়েশন। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমি অন্য একটা স্ক্রিনশটে যেতে চাই।
ওকে, এটা হচ্ছে প্রথম লেকচার ক্লাস। কতক্ষণ ক্লাস আজকের? এর পরের ক্লাস কোনটা কার? ও, ওকে। সো টপিকের নাম হচ্ছে টক অন এ টক। হ্যাঁ, ওটা আরেকজনের লেকচার মেথড, মানে নোটটা তো এই জন্য তার নাম আছে। টক অন এ টক এর অর্থ কি? দুইবার টক আসছে। দ্যাট মিনস এ টক অন এ টক মানে হচ্ছে কোন একটা বিষয়ের উপরে কথা, কোন একটা কথার উপরে কথা বলা, কোনো একটা topic এর উপরে কথা বলা। তার is a- আচ্ছা, এলিমেন্টস অফ এ টক। একটা এলিমেন্ট হলো কন্টেন্ট, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন অফ টক, অডিও ভিজুয়াল এইডস, অ্যান্সারিং কোশ্চেন্স। সো একটা প্রেজেন্ট করবেন আপনি, আপনার একটা কন্টেন্ট থাকবে অবশ্যই। তাহলে না হলে কি প্রেজেন্ট করবেন? অর্গানাইজেশন থাকবে, কন্টেন্টের আবার সাব কন্টেন্ট থাকবে, ভিতরে আরো বেশি ডিভাইডেশন থাকবে, সেগুলোকে আপনি কিভাবে অর্গানাইজ করবেন? প্রথমে যদি কনক্লুশন থেকে শুরু করেন, তারপরে বললেন ইন্ট্রোডাকশন, তারপর দিলেন বডি, তাহলে এটা হবে না। প্রথমে শুরু করতে হবে ইন্ট্রোডাকশন, মাঝখানে বডি, তারপরে কনক্লুশন। অবশ্য বডির আপনার অনেক বিস্তারিত ডিভাইডেশন থাকবে। তারপরের অংশ হচ্ছে এলিমেন্ট হচ্ছে প্রেজেন্টেশন অফ টক। এই কন্টেন্টটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, হাউ ইফেক্টিভ, সেটা আপনার অঙ্গভঙ্গি এবং বাচনভঙ্গি এবং কথা বলা। অডিও ভিজুয়াল এইডস, অ্যানাদার এলিমেন্ট অফ টক। অডিও ভিজুয়াল এইডস, মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম, এগুলোর সর্বোচ্চ ব্যবহার এবং ইফেক্টিভ ব্যবহার। Answering questions. So in the end of your presentation, end of your class, you will invite your students to ask questions about the topic you have taught. So then you will answer the question and clarify any confusion among the students. So let us talk about content. So here are some questions you have to remind yourself: who is the audience and what is their interest? So you know you are going to the first year, second year, third year, fourth year, PT, OT, SLT, which class? So you know, and you know what is their interest. It is difficult, but try to know what do they want to learn. How much time is available? So normally you attend classes for 1 hour or 2 hours, 2 hours. This time you will take class for 10 to 15 minutes. You will prepare for that time. So you know how much time you have. There are other speakers, and if so, what is the content of their presentation? It is mostly appropriate for seminar, workshop, symposium. So, as a speaker, it is good if you know what are the topics of your previous speaker, what are the topics of your for upcoming speakers. You need to know, is there a question period? This is, you will so there is certain a question period in your class, but it is most important when you are presenting something in a symposium or workshop or seminar, then you need to know if there is a question period. Sometimes there are extra time or more time is allocated for question period. Sometimes there are another session which is specifically for question period. 3 or 4 major points at most can be covered in a talk. You can talk some point. You may divide your topic in some points, major points. So if we
talk about organization. Organization, you know, the what is organization? Can anyone tell in Bangla, in your own language? Well, organization হচ্ছে tell them what you will tell them. That means in the beginning of your class, you will first tell your students you are going to talk about which specific topic. Tell them, well, I am going to discuss about stroke, I am going to discuss about tennis elbow, something else. Or more specifically, you may say that today's class is about uh, specific treatment for or most evidence-based treatment for tennis elbow. Then you will actually tell them what you wanted to tell them. And then you tell them what you told them. In the end of your class, you will say, well, today's class was about this. I have taught this. You will recapitulate the topic you have discussed. So have you understood organization? Thank you. Presentation. Know the size and layout of the room. When you present, when you take the class, you need to know how big the classroom. You need to know how the classroom is. Is it rectangular? Is it square? Most of the time classrooms are বাংলায় আয়তক্ষেত্রের মতো হয়। সো বর্গক্ষেত্র হয় না, রাউন্ড হয় না, গোল ক্লাসরুম কেউ কখনো দেখেন। অনেক সময় অডিটোরিয়াম কিছুটা গোল হইতে পারে। সো কেন দরকার সাইজ এবং লেআউট জানার? কারণ আপনি কত জোরে কথা বলবেন, আপনার কথার মানে ভয়েসের ভলিউম কেমন হবে সেটা রুম সাইজের উপর ডিপেন্ড করে। একদম লাস্ট পার্সন কি আপনার কথা শুনতে পারতেছে কিনা। Next, check the sound and light system, the computer for compatibility and for viruses. So you have to come well prepared. You have to ensure that you have done your homework very well. So you need to check the sound and light system before you talk, before your class. You need to check your computer or laptop. Is it ready? Is everything ready? Is it free of virus? Is your file, is your topic you are going to present is ready, free of virus? Next, speak slowly and clearly and to the audience. Most importantly, not to the screen. So you need to speak slowly. Not all the audience of your class, not all the students of your class have the same ability to catch your talk. Some students cannot catch quick, often normal talk. So you need to be speaking slowly and clearly and to the audience. Who are your audience? Your students are your audience, not the screen or the wall or the computer. So eye contact is important. You need to contact your eyes to the students so that they are they have to remain attentive. If you talk to the screen, student will sleep, talk each other, will not be attentive. So this is very important. Next, use the pointer only to point. Sometimes we forget to turn off the pointer. So after immediate use of your pointer to the screen, make sure it is turned off. Otherwise, if you move your hand, the light will go here and there. Next, dress comfortably and appropriately. Comfortably is very important. Make sure your clothing are very comfortable. It will make your presentation nice. It will not disturb you. And appropriate. Appropriate means some clothings are very comfortable, but not appropriate in the class. For example, lungi is very comfortable, but it is not appropriate.
appropriate in the class. Next, practice delivery and timing. Before your class, you need to, if you are a very beginner, you are a beginner or novice, then you can use a mirror. You can talk in front of the mirror and you can practice your class in front of the mirror. You may think that mirror is your audience. When you start, you have 15 minutes or 10 minutes, you start the class at 0 minute, then make sure you finish your class at the targeted time. It is 10 minutes or 15 minutes or even 1 hour. And make sure every subdivision, every subtopics are completed within the allocated time. Any question on this? No, sir. Okay. Font. This is about the PowerPoint presentation. So font is the text size. Text must be readable in the back row. That means একদম লাস্ট বেঞ্চ থেকে যেন অডিয়েন্স ওরা দেখতে পারে, পড়তে পারে। সাধারণত ফন্ট সাইজ 28 অথবা এর চেয়ে বেশি হওয়া উচিত। তবে এটা ডিপেন্ড করে আপনার ক্লাসের সাইজ কেমন। যদি ক্লাসের সাইজ অনেক বড় হয়, অনেক বেশি অডিয়েন্স থাকে, তাহলে আপনার তখন 28 হবে না, একদম লাস্ট রো থেকে দেখতে পারবে না, পড়তে পারবে না, তখন আপনাকে ফন্ট বাড়াতে হবে। এরিয়াল অ্যান্ড টাইমস নিউ রোমান আর ইজি টু রিড। সাধারণত ফর্মালি আমরা এরিয়াল এবং টাইমস নিউ রোমান ব্যবহার করি, এটা অনেক সময় দেখবেন রেকমেন্ড করে টিচাররা। সুতরাং এটা কেন করে? এই জন্যই করে যাতে এটা মোস্টলি রিডেবল। Avoid cluttering the slide with too much information. It is very, very important. Most of the cases, most of us do this mistake. So you see, this is a PowerPoint slide for a suppose. So here mainly points are there. It is not full of words, full of sentences. There are only 3 here in the font. Here there are 3 only point. So it is important that you put only the points, not everything in your lecture note, everything in your book. So PowerPoint presentation, the name, it is PowerPoint presentation, এটার নাম এই জন্য হয়েছে কারণ দেখেন পাওয়ার মানে কি? শক্তি। পয়েন্ট কি? পয়েন্ট মানে এক একটা পয়েন্ট, বুলেট। প্রেজেন্টেশন তো প্রেজেন্টেশন। সো পয়েন্ট পাওয়ার প্রেজেন্টেশন, দ্যাট মিনস যে পয়েন্ট গুলো আছে সেগুলো এতখানি পাওয়ারফুল, সেই পাওয়ারফুল পয়েন্ট গুলাই প্রেজেন্টেশনে আসবে। তাহলে প্রশ্ন হবে, বা পাওয়ারফুল প্রেজেন্টেশনে যদি আমি শুধু পয়েন্ট গুলো দিই পাওয়ারফুল, বাকি কথা কে বলবে? বাকি কথা অবশ্যই প্রেজেন্টার বলবে, তাহলে প্রেজেন্টারের কেন দরকার? সব কথা যদি আমি ফ্রন্ট ইসে লিখে দেই, একদম বইয়ের হুবহু একটা প্যারাগ্রাফ যদি আমি একটা স্লাইডে আমি কপি পেস্ট করে দিয়ে দেই এবং ওইটা দাঁড়ায় দাঁড়ায় রিডিং পড়তে থাকি, তাহলে তো যে রিডিং পড়তেছে তাকে দরকার নেই। ওটা তো রিডাররা পাওয়ার পয়েন্টে দেখেই পড়তে পারে। সেক্ষেত্রে সেজন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রতি স্লাইডে একগাদা কথা থাকবে না, শুধুমাত্র পয়েন্ট গুলো থাকবে যেগুলো খুব শক্তিশালী পয়েন্ট, যার উপরে অনেক কথা বলার থাকে। এই যে কথাগুলো বলার থাকে সেগুলো প্রেজেন্টার বলবে, টিচার বলবে। টিচার ক্লাসে আসে নাই স্লাইড রিডিং করার জন্য, তাহলে টিচারের দরকার নেই, প্রেজেন্টারের দরকার নেই। ওকে, অডিও ভিজুয়াল এইড। অডিও ভিজুয়াল এইড আমি আগে বললাম সেগুলো কোনগুলো, সেগুলো keep it simple in words and colors, contrast between text and background. So সবচেয়ে বড় কথা হচ্ছে যে অডিও ভিজুয়াল এইড গুলাকে সিম্পল রাখতে হবে। মানে হচ্ছে টেক্সটটাকে, আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে খুব সিম্পল ওয়ার্ড ব্যবহার করবেন, কঠিন ওয়ার্ড ব্যবহার করে
ইংলিশে যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাংলা আমাদের ফার্স্ট মাদার ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক বড় কঠিন শব্দ ব্যবহার করি। অনেক বড় কঠিন শব্দ তখনই ব্যবহার হবে যখন এটা ফ্যামিলিয়ার এবং খুব বেশি প্রচলিত। যেমন কংগ্রাচুলেশন, অনেক বড় শব্দ, অনেকগুলা এখানে আছে। যাই হোক, এখন কংগ্রাচুলেশন বড় হওয়া সত্ত্বেও এটা ফ্যামিলিয়ার, এটা ব্যবহার করা যাবে। কিন্তু যদি বলেন প্রোক্রাস্টিনেশন, তাহলে এর অর্থ কি জানে? কেউ জানলে বলতে পারে, বা কাছাকাছি যদি কেউ জানে, অর্থ পুরাটা না জানে। জানে না কেউ? এর মাঝে গুগলে দেখা যেত। ওকে, তাহলে হচ্ছে প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে যে যখন যে কাজটা করার কথা বা করা যায় সম্ভব, সেই কাজটা তখন না করে ওটা অন্যদিন করব, আরেকদিন করব, এভাবে ফেলে রাখা, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এটা একদম বয়স্ক অভিজ্ঞ প্রফেসর থেকে শুরু করে একদম ক্লাস ওয়ানের বাচ্চাদের মধ্যে এই প্র্যাকটিস আছে। কেউ বলতে পারবে না যে তার মধ্যে প্রোক্রাস্টিনেশনের প্রবণতা নাই। যাই হোক, কথা হচ্ছিল যে আমরা শব্দগুলো ব্যবহার করব অত্যন্ত সহজ, সরল, বহুল প্রচলিত শব্দ, ফ্যামিলিয়ার শব্দ। সেটা বড় হইতে পারে, ছোট হইতে পারে। আনফ্যামিলিয়ার ছোট শব্দ ব্যবহার করা যায় না। চেক স্পেলিং মানে বানান ভুল করা একটা স্টুপিডিটি। আপনি বানান ভুল করলে এটা তো অর্থই হয় না। যদি আমি গুড বলি, তাহলে যদি একটা ও কম দেই, তাহলে অর্থ পাল্টে যায়। সো স্পেলিং অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পেলিং ভুল করা যাবে না। Tables should be no more than 4 by 4 with numbers rounded off. Generally don't use tables graphs directly from a paper. So যদি কোনো টেবল ব্যবহার করতে হয়, it should be 4 by 4. That means there should be 4 rows and 4 columns. If you have to use more rows and tables, make sure that it is well visible from the last bench of your class. Do not use or do not practice copy paste specifically for any graphs or tables. If you have to present a table from a book, you should reproduce. Reproduce means you should reproduce the table in the Word file or PowerPoint file. Do not copy the table or figure from the book to the PowerPoint slide, because it will not make sure that the table will be visible from the last bench. In addition, you cannot customize the table in the PowerPoint slide. Handouts can be used for large data sets. So if you want to share a more information, a large information, so you don't have to put that in your slide. You can use a handout, a separate handout. You can distribute the handout through the to the students, maybe one handout for two students, one handout for three if you want to make them in a group, or you can give one handout for each student. So then you will say, তখন আপনি বলবেন যে আপনাদের হাতে স্লাইডগুলোর মধ্যে বিস্তারিত ফার্দার ইনফরমেশন দেওয়া আছে। Pictures are useful if one matches a slide. So don't give
a lot of pictures. Don't give 3 pictures, 4 pictures in one slide. Don't give a picture which is complex, which give you more than one important message. For example, you want to emphasize on hand washing and um, and um, shower. So you want to say that you for personal hygiene দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গোসল এবং হাত ধোয়া। তাহলে একটা ছবির মধ্যে দুইটা ইনফরমেশন দেয়া যাবে না, একটা ইনফরমেশন দিতে হবে। এখানে নিচে কিছু এক্সাম্পল দেয়া আছে যেগুলোর কথা বলা হচ্ছে যে এই ধরনের স্লাইড ব্যবহার করা যাবে না। এটা একটা স্লাইড, এটা কি ব্যবহার করা যাবে? কেন? আগের লেকচারে বলা আছে, এই পর্যন্ত বলা হয়েছে কেন? এটা টু মাচ ইনফরমেশন, নাম্বার ওয়ান। ইট সিমস লাইক ইট ইজ কপি পেস্ট ফ্রম এ বুক। বইয়ের ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসছে। সো ইট ইজ নট রিডেবল and it has a lot of information. It should not be. এটা wild poliovirus 22005. So there are lots of information. You don't have to put that in a slide. You can give a handout of that. And what will you do? You will just give a table, simple table, 4x4 or 4x6 or 6x6, which is readable, more than that, but readable, which will put the most important major information in the slide. Then you will say that, well, further information is given to you in the handout. Is this a good slide? Not at all, because there are lots of information. It is a copy paste of a book anyway, and and when you give a graph or a pie chart or bar chart, any chart, table, you don't have to give the information. You don't have to give the description in the slide. You will only put the graph chart on the slide, and then you will yourself, as a teacher, as a resource person, as an important person, you will describe. You will describe the bar chart, graph, pie chart, anything. You will say what does the graph mean. You just not there to read, to first write the description in the slide and like a fool read and read. Is this a good slide? This is a bad slide. It is not readable. There are too many information inside, too many graphs. So this is rubbish. You have to use 5 slides for each, for these 5 figures. If you have to use all of them, if all are important. Again, I read that earlier. This is a repetition. Is this a good slide? Can anyone tell yes or no? Hello? No. This is a bad slide. Because why? Can anyone say what is the problem here? ব্যাকগ্রাউন্ড ভালো না, ঠিক আছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভালো না কেন? কারণ হচ্ছে কেন দেখা যাচ্ছে না? এখানে বেসিক প্রবলেমটা হচ্ছে, ইউ অল আর রাইট, আপনারা কাছাকাছি বলছেন। এটা হচ্ছে যে মেইন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সেম, সিমিলার। ব্যাকগ্রাউন্ড কালার যদি হাই কন্ট্রাস্ট হয় তাহলে টেক্সট কালারটা হবে কি ডার্ক। সো মিলে গেছে। আপনি
পড়তে পারবেন না। নেক্সট ওয়ান, এটা কি? এটা ব্যাকগ্রাউন্ড, এটা কি ইজ ইট এ গুড অর ব্যাড? ব্যাড, বিকজ হ্যাঁ, পড়া যাচ্ছে না। কেন পড়া যাচ্ছে না? আপনি যদি জিজ্ঞেস করেন কেন পড়া যাচ্ছে না? কারণ ব্যাকগ্রাউন্ড কালার হাই কন্ট্রাস্ট এবং টেক্সট কালারও কন্ট্রাস্ট। টেক্সট কালার ডার্ক হইতে পারত। নট নেসেসারি ব্ল্যাক দিতে হবে। আপনি পার্পল দেন, ডার্ক গ্রিন দেন বা ব্লু দেন, ডার্ক ব্লু। তো এই যে এই ধরনের স্লাইড থাকতে পারে। একটা গ্রাফ থাকলে এরকম পুরো স্লাইড জুড়ে একটা গ্রাফ থাকবে, তখন সে বলবে, প্রেজেন্টার টিচার বলবে যে ওয়েল দিস ফিগার শোজ the incidence of polio every month, এরকম একটা কল দেন তো, every month from the year 1994 until the year 1998. Here the graph shows that most অথবা the largest number of polio patients are found in 1994, which was around 11,000, and the next peak year was 1995, when the polio cases were around 6,000. Then the number of cases of polio declined gradually until the year 1998. Done. So you have told your students what the graph shows. That's why you are here. That's why you are a teacher. But if you, that's why you are a presenter. Otherwise, we could um, hire a computer, or we could write the description in the slide under the figure, and then we could record someone. We could ask a eight person, ক্লাস 8-এ পড়ে একটা বাচ্চাকে বলতাম যে তুমি এটা রিডিং পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ে, সুন্দর রিডিং পড়তো, আপনার থেকে ভালো রিডিং পড়ে তারটা রেকর্ড করে এনে রেকর্ড বাজায় দিতাম আর স্লাইড দেখাইতাম। আপনাকে কি দরকার? হু আর ইউ? সো আপনার গুরুত্ব তখনই থাকবে এজ এ টিচার, এজ এ প্রেজেন্টার, যখন আপনি একটা রিসোর্স পারসন হবেন এবং রিসোর্স পারসন সেবা। ইজ দিস এ গুড স্লাইড? এনিওয়ান ক্যান সে? আমার স্টুডেন্টরা কি ক্লাসে আছে অনলাইনে? এটা কি ভালো ভালো স্লাইড? ভালো স্লাইড না পচা স্লাইড? স্যার ভালো স্লাইড। পচা স্লাইড? আই এম সরি, ভালো স্লাইড এই জন্য না, এটার মধ্যে আমি কি সঠিক বলছি? ভালো স্লাইড একজন বলছে ভালো স্লাইড, আমি বলছি পচা স্লাইড। উপায় নেই তো, আপনার ইনফরমেশন আপনার এটা তো দিতেই হবে। হ্যাঁ, ওই মেয়েটা কে, নাম কি? স্যার আমি কি? হ্যাঁ, কে বলছে যে এটা ভালো স্লাইড? আমি বলে ফেলছি এটা পচা স্লাইড। এটা ভালো স্লাইডও না, পচা স্লাইডও না। এটা শর্ত সাপেক্ষে ভালো স্লাইড, শর্ত সাপেক্ষে পচা স্লাইড। যদি আপনি এখানে যা আছে সেটা সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন এজ এ টিচার, এজ এ প্রেজেন্টার, তাহলে এটা ভালো স্লাইড। আর এটা স্লাইডটা আপনি দিলেন কিন্তু আপনি এটা বুঝাইতে পারলেন না স্টুডেন্টদেরকে, তাহলে এটা পচা স্লাইড। এই ছবিটা কি? এই ছবিটা কি সমস্যা? এটা একটা ভালো ছবি, একটা ইনফরমেশন এখানে দেয়া আছে, উপরে হেডিং দেয়া আছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে কি? প্রবেশগম্যতা, বাংলা। তার মানে প্রত্যেকের বিভিন্ন জায়গায়, সব জায়গায় যাওয়ার একটা সক্ষমতা। সেখানে এখানে দেখেন যে ছবিতে যা আছে, এখানে মানুষই তো যাতায়াত কষ্টকর। হ্যাঁ, গাড়ি তো চলছে না, মানুষ কষ্ট পাচ্ছে। প্লাস এখানে দেখেন ফুটপাতে হাঁটার জায়গা নাই। ফুটপাত যেটা আছে সেখান দিয়ে হাঁটতে পারবেন না, রাস্তায় গাড়ি, মানুষ, রিক্সা। তাহলে এখানে একজন হুইল চেয়ার পারসন ধরেন এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কিভাবে যাবে? যেতে পারবে না। তো এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এখানে নাই।
ইভেন এখানে র্যামের কথা বলা নাই, এখানে র্যাম ছাড়াই তো আপনার হুইল চেয়ার পারসন, তারপরে আর্টিফিশিয়াল লিম অথবা অন্য প্রস্থেটিক্স বা অর্থোটিক্স অন্যান্য যেগুলো ব্যবহার করে সেগুলো অ্যাক্সেসিবিলিটি নাই। দিস ইজ এ গুড এক্সাম্পল, গুড পিকচার অফ অ্যাক্সেসিবিলিটি। এটা এটাও গুড এক্সাম্পল অফ অ্যাক্সেসিবিলিটি। এখানে কি আছে, এই দোতলা বাস আছে একটা দেখা যাচ্ছে, আর একটা একতলা বাস দেখা যাচ্ছে। এখন এখানে কে জানি কে কি উঠতে পারবে কোনো একটা বাসে? না স্যার। মামুন উঠতে পারবে? মামুন না ক্লাস মনিটর? রিফাত, রিফাত আপনি উঠতে পারবেন? আপনি মনে হয় স্ট্রং পারসন, চেহারা দেখে মনে হচ্ছে। দোতলা বাসে কি এখানে মনে করেন আপনি এখানে প্রায় এখানে আছেন, দোতলা বাসে উঠতে পারবেন? আর একতলা বাসে কোনো একটা উঠতে পারবেন? আপনি সবার লাস্টের দিকে আছেন, পসিবল না। তাহলে এখানে কি একজন হুইল চেয়ার পারসন আর অন্য কোনো ডিসেবল পারসন উঠতে পারবে? পারবে না। দিস ইজ এ গুড এক্সাম্পল অফ ল্যাক অফ অ্যাক্সেসিবিলিটি। এখানে দেখেন সেম ব্যাপার, এখানে কে উঠতে পারবে এই বাসে? কেউ পারবে না, মামুনও পারবে না। আর কারা কারা আছে স্টুডেন্ট? আচ্ছা এর নামটা কি কিভাবে আমরা বা এখানে প্রেজেন্ট কিভাবে হয় অনলাইন ক্লাসে? কয়জন উপস্থিত ছিল, কয়জন ছিল না? আমার কাছে তো নাই, আমার কাছে তো খাতা নাই যে কয়জন আপনাদের টোটাল লিস্ট অফ স্টুডেন্ট নাই। আপনার কাছে আছে? এক এক মিনিট, আমাকে পাঠিয়ে দিন, আমাকে শেয়ার করে দিন। 1 মিনিট, বলেন। যান যান, আমি ডাকি নেই আর কোনো কারণে। আপনি যান, যে যে ওইটা ওই যে ওই সব কালকে আমি ইসে করে বলছি, ওকে রুমে যান, ওই যে কালকে জুবাইরকে বলছি আমি। হ্যাঁ দুইটাই যান, আমি বলে রাখছি। হ্যাঁ যান, যেয়ে দেখে আসেন কষ্ট করে। ওকে, এটাও একটা উদাহরণ অ্যাক্সেসিবিলিটির। হ্যাঁ, এখানে হুইল চেয়ার পারসন থেকে শুরু করে অন্যান্য আর্টিফিশিয়াল, এখানে কেউ যেতে পারবে না, উঠতে পারবে না। কে পারবে? মামুন না রিফাত পারবে। আচ্ছা, এটা কি? এটা কিসের ছবি কে বলতে পারবে? আর কোন স্টুডেন্ট আছে? নাম বলেন একজন। রিফাত? জি স্যার। হ্যাঁ, আপনি বলতে পারবেন এটা কিসের ছবি? কি হতে পারে? স্যার এটা কোনো আশ্রয় কেন্দ্র হইতে পারে। হ্যাঁ, আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। সো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, এখানে কিন্তু অবভিয়াসলি কোনো র্যাম দেখা যাচ্ছে না, হয়তো এখানে একটা সিঁড়ি আছে। সো দিস ইজ নট অ্যাক্সেসিবল ফর এ হুইল চেয়ার পারসন। আপনি একটা হুইল চেয়ার পারসন, আপনি যখন একটা করবেন, এটা আমার এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য সেটা শেখানো না অ্যাক্সেসিবিলিটি। আমার এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ছবি কত সহজে অনেকগুলো মেসেজ দিতে পারে। এই ছবিটা কি মেসেজ দিল? এই ছবিটা আপনি পড়াচ্ছেন, মনে করেন আপনার ক্লাস টপিক হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ফর দ্য পিপল উইথ ডিসেবিলিটিস। আপনি কি করলেন? এই ছবিগুলো দিলেন। এই ছবিগুলো দেওয়ার ফলে কিন্তু এই যে আপনার স্টুডেন্ট সারা জীবন সে মনে রাখবে, যে ছবিটা তার মধ্যে গেঁথে যাবে, যে সে কোনোদিন ভুলবে না যে অ্যাক্সেসিবিলিটি একটা র্যাম কত প্রয়োজন। বুঝতে পারছেন? ছবি হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজ দেয়। এখানে দেখেন এটা একটা কেমন, এখানে এক পাশে ছবি দিচ্ছেন আর এক পাশে আপনি লেখা দিচ্ছেন, ঠিক আছে? যাই হোক, হইতে পারতো এরকম, ছবি থাকবে এরকম, ছবিটাই কিন্তু মেসেজ দিচ্ছে। আপনাকে এত কথা বলতে হয় না, এই কথা আপনি আপনি বলবেন। আপনি কেন বলবেন? আপনি কেন লিখে দিবেন? এই ছবিটা দিবেন, আপনি মুখে বলবেন। এখানে যদি লেখাই থাকে তাহলে আপনাকে দরকার। আমি রেকর্ড করে আনতাম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের একটা মেয়ে ক্লাস 8 এ পড়ে, তার এই কথাগুলো আমি রেকর্ড করে এই স্লাইডের এই কথাগুলো আমি তাকে দিয়ে রেকর্ড করে আমি এই স্লাইডটা দিয়ে ও রেকর্ডটা বাজিয়ে দিতাম। তো টেকনিশিয়ান লোকমানও পারে আমাদের। লোকমানকে চিনেন? বিএসপি লোকমান আলামিন সাহেবকে চিনেন? জি স্যার। আচ্ছা, তাহলে লোকমান আলামিন দিয়ে ক্লাস হয় না এটা?
ধরেন আমি আপনাকে লাগলো না, আমরা ক্লাস নিলাম না, আমরা ক্লাস নিয়ে না নিয়ে লোকমান আলামিনে দিয়ে তো ক্লাস হয়ে যায়। এরকম স্লাইড ধরেন স্লাইড থাকলো, স্লাইড হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 লেকচার 1 লেকচার 2 লেকচার 3 থাকলো স্লাইড। তারপরে এরকম স্লাইড থাকলো এবং সাথে অডিও রেকর্ড করা থাকলো। এই কথাগুলো যে ছবিটার বাম দিকে যে কথাগুলো আছে না, এই ছবির কথাগুলো যদি আমি রেকর্ড করে রাখতাম, তারপর লোকমানরে দিয়ে ক্লাসে পাঠিয়ে দিতাম। লোকমান শুধুমাত্র মাউস একটার পর একটা ক্লিক করতো, আর ওই মেয়েটা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণীর মেয়েটা সুন্দর ইংলিশে বলে দিত, আর এই ছবিটাতে তাহলে ক্লাস হয়ে যেত না? না স্যার। হ্যাঁ, সেজন্যই এরকম লেখার দরকার থাকে না। সেজন্য আপনি যে ইম্পর্টেন্ট, আপনি যে ক্লাস নিচ্ছেন, প্রেজেন্টার, টিচার ইম্পর্টেন্ট এখন পর্যন্ত ইলেকট্রনিক যুগেও। আচ্ছা, তারপরে তারপরে সেশন হচ্ছে লাস্ট সেশন অ্যান্সারিং কোশ্চেন্স। সেটা হচ্ছে লাস্ট, অনেক সময় আপনার 15 মিনিট অ্যালোকেটেড এর মধ্যেই আপনাকে ভাগ করে নিতে হবে যে না আপনি 2 মিনিট কোশ্চেন অ্যান্সার করবেন। অথবা অনেক সময় কোনো সিম্পোজিয়ামে বলতে পারে যে আপনার জন্য কোশ্চেন অ্যাড্রেসের জন্য আলাদা সময় নির্ধারিত থাকবে। সেটার বাইরে আপনার প্রেজেন্টেশন টাইমের বাইরে। এখানে দেখেন কি বলছে। টেক কোশ্চেনস ফ্রম দ্য এন্টায়ার অডিয়েন্স, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট। সো আপনার ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, আপনি শুধু ফ্রন্ট রো থেকে কোশ্চেন নিলেন, পিছনের রো থেকে কোশ্চেন নিলেন না, তাইলে হবে না। আপনাকে নিতে হবে রাইট, লেফট, ফ্রন্ট, ব্যাক, মিডল, সব জায়গা থেকে আপনাকে কোশ্চেন নিতে হবে। একটা রিপ্রেজেন্টেশন করা এটাকে বলে। রিপিট দ্য কোশ্চেন। ফর এক্সাম্পল, আপনি কোশ্চেন জিজ্ঞেস করলেন যে কারো কোনো কোশ্চেন কি আছে? এখন আমি যদি আজকে ক্লাসের পরে জিজ্ঞেস করি কারো কোনো কোশ্চেন আছে? আম আ রিফাত বলল যে স্যার আমার একটা কোশ্চেন আছে। তখন আমার কি দায়িত্ব? সরাসরি উত্তর বলে দেয়া? তা না। বা উত্তর বলার চেষ্টা করা? তা না। আমাকে আমার উচিত রিফাত কি কোশ্চেন করলো সেই কোশ্চেনটা আবার রিপিট করা। তাহলে কি হবে? যে শোনে নাই বা মনোযোগ দিতে পারে নাই বা বুঝতে পারে নাই, সে রিফাতের কোশ্চেনটা আগে বুঝবে। তারপরে সে অ্যান্সারের জন্য প্রস্তুত হবে। আমি সরাসরি অ্যান্সারে যাব না। আমি রিপিট করব কোশ্চেনটা যে ওয়েল দিস পারসন হ্যাজ আস্কড দিস কোশ্চেন। সো দ্য অ্যান্সার ইজ, দেন ইউ উইল সে দ্য অ্যান্সার। Address the entire audience, avoid individual debate. এখন দুইটা পয়েন্ট এখানে বলছে, অ্যাড্রেস দ্য এন্টায়ার অডিয়েন্স, টোটাল পুরা অডিয়েন্সকে অ্যাড্রেস করতে হবে। কোনো একজন নির্দিষ্ট আহ, ব্যক্তি বা নির্দিষ্ট স্টুডেন্ট, তাদের প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়ে তাদেরকে বেশি শেখানো যাবে না বা তাদের দিকে তাকিয়ে থাকা যাবে না। ধরেন ক্লাসে ছেলে মেয়ে আছে, সুন্দর অসুন্দর আছে, সুন্দর মেয়েদের দিকে তাকিয়ে আমি শুধু পড়াইতে থাকলাম। যদি অনলাইনে এটা সম্ভব না, কিন্তু আমি ওই রিফাতের মতো দেখতে, না রিফাত দেখতে ভালো, অন্য কারো দেখতে খারাপ, তাদের দিকে তাকাইলাম না, তাহলে হবে না। সবার দিকে তাকাইয়া পড়াইতে হবে। অ্যাভয়েড ইন্ডিভিজুয়াল ডিবেট। মনে করেন কোন স্টুডেন্ট, কোন বেয়াদব বা স্টুপিড স্টুডেন্ট থাকতে পারে ক্লাসে, আপনার অডিয়েন্সও থাকতে পারে স্টুপিড, থাকবেই স্বাভাবিক। সেক্ষেত্রে যদি আপনাকে কোনো চ্যালেঞ্জ করে কোনো তথ্য নিয়ে বা কোনো কনফিউশন থাকে, আপনি বললেন এই তথ্য, আপনি বললেন বাংলাদেশে আয়তন 1,44,000, সে বললো স্যার 1,45,000 আয়তন বাড়ছে, চর জাগছে। তখন আপনি বললেন ওয়েল, চর জাগলে এটা কাউন্ট হয়নি। আপনি বললেন স্যার কাউন্ট কেন করলেন না? আপনি বলেন কাউন্ট করবো কি আমি? স্যার বলেন আপনার দায়িত্ব কাউন্ট করার। এরকম তর্কে স্টুডেন্টদের সাথে যাওয়া যাবে না। আপনি বলতে পারেন সিম্পলি যে ওয়েল তুমি তথ্য আপডেট তথ্য পাইছো, আমি দেখি এটা যদি সোর্সে পাই তাহলে তোমাদেরকে এটা অ্যাড করে নিব। মানে আননেসেসারি অযথা তর্কে যাওয়া মূর্খের কাজ। তারপর হচ্ছে কনসিডার রিটেন কোশ্চেন। অনেক সময় এটা ভালো যে আপনি অডিয়েন্সকে বললেন যে যার যার কোশ্চেন লিখে দিতে। এটা কেন ভালো? কারণ আপনি তখন কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হয়তো তার উচ্চারণ আপনি বুঝতেছেন না, অথবা আহ, বরং লিখে 10টা কোশ্চেন আপনি আনলেন, স্টুডেন্ট 10টার সাইড থেকে, ডান দিক থেকে একটা আনলেন, 5টা আনলেন, বাম দিক থেকে ডান দিক থেকে 2টা, বাম দিক থেকে 2টা, সামনে থেকে 2টা, পেছন থেকে 2টা, এভাবে আপনি 8টা কোশ্চেন আনলেন, মিডল থেকে 2টা, 10টা কোশ্চেন আনলেন। আনার পরে এই কোশ্চেন গুলো আপনি হাতে দেখে দেখে তখন ওয়েল এই কোশ্চেনটা করছে ও, ও বলছে এটা, এটার উত্তর হয়েছে, এইভাবে হলে আপনি সহজে, এটা একটা গুড ওয়ে। It is all right not to know. It is very, very important.
don't expect that a teacher knows everything, and don't expect students will know everything. We do not expect. Generally, it is not expected that everyone knows everything. ইভেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বলছে সে কিছুই জানে না, একটা উদাহরণ দিয়ে, বালিকণা সাগর এসব। সুতরাং আপনি যখন টিচার হিসেবে যাবেন, প্রেজেন্ট হিসেবে যাবেন, এটা খুব ভালোভাবে নিজেকে বুঝাবেন যে এটাই স্বাভাবিক, আমি সব জানবো না, এবং এটাই স্বাভাবিক অদ্ভুত প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক এমন প্রশ্ন আসবে যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। তখন আপনি রিল্যাক্স কাম ওয়েতে বলুন, ওয়েল আমি এই ব্যাপারটা জানি না। ধরেন আপনার স্টুডেন্ট কিছু জিজ্ঞেস করলো, সেটা আপনি জানেন না, কিন্তু না জেনে যদি আপনি উল্টাপাল্টা উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা হবে একটা গাধার কাজ, বোকার কাজ। আপনি গুড টিচার না, তখন আপনি ব্যাড টিচার, আপনি ব্যাড প্রেজেন্টার, আপনার ক্লাস আনসাকসেসফুল হয়ে যাবে। কোনো রিয়েলি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন যেটা আপনার কাছে জানা নাই বাট জানা দরকার, সেক্ষেত্রে আপনি বলবেন, ওয়েল ফর দ্য টাইম বিং এখন আমি এটার উত্তর জানি না, আমার জানা নাই, আমি জেনে তোমাদের সাথে শেয়ার করবো। দ্যাটস দ্য বেস্ট আনসার। বি প্রিপেয়ার্ড, অলওয়েজ ডু ইউর হোমওয়ার্ক। আনপ্রিপেয়ার্ড অবস্থায় মানুষ ধরা খাবে। যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার্ড হতে হয়, যে কোনো কিছুর জন্য হোমওয়ার্ক করতে হয়। কালকে এটা আছে, আমাকে হোমওয়ার্ক করতে হবে। যেমন আজকে ক্লাস ছিল, কালকে রিফাত আমাকে 9টায়, কয়টা ফোন দিছিলেন রিফাত? রিফাত কি? হ্যাঁ হ্যাঁ, রিফাতের আগে আমাকে চেষ্টা করছে, 4টা একবার চেষ্টা করছে, 4:30 একবার চেষ্টা করছে। আমি রাস্তায় ছিলাম, বের হয়ে গেছিলাম, ধরতে পারিনি। পরে ও রাতে ফোন দিচ্ছে, তখন ও বলছে ক্লাস। আমি তো জানি, আমাকে বলছে ডিপার্টমেন্ট থেকে 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 5 তারিখ থেকে শুরু হবে ক্লাস। আজকে কয় তারিখ? ও আচ্ছা, যাই হোক, এনিওয়ে, তাহলে আমাকে বলছে রিফাত, বলার পরে আমি ওর কম্পিউটার খুলে, ল্যাপটপ খুলে আধা ঘন্টা সময় দিচ্ছি। সময় দিয়ে তারপর এখন প্রিপেয়ার্ড হয়ে ক্লাসটা নিতে পারছে, নাহলে কি পারতাম? যতই পণ্ডিত হই, যতই আমি অভিজ্ঞ টিচার হই, আমাকে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। সো আপনি নভিজ হন, একদম অভিজ্ঞ পণ্ডিত হয়ে যান, 10-15 বছর টিচিং করেন, প্রফেসর হন, কিন্তু আপনি কিন্তু ক্লাসে যাওয়ার আগে আপনাকে হোমওয়ার্ক করতে হবে। বুঝতে পারছেন? এখানে দেখেন যে এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছে, ছবিতে বোঝাচ্ছে যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন, এটা কোশ্চেন অ্যাড্রেসিং সেশন। সো এই পর্যন্ত ক্লাসে এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, রোল অনুসারে একজন একজন করে যারা যারা উপস্থিত তারা নাম বলেন তো, আর আপনি রিফাত আপনি লিখে রাখেন তো, অথবা রেকর্ড রাখেন তো, কে কে আছে। আপনি তো এটা রাখবেনই রিফাত, কিন্তু একজন একজন নাম বলেন তো, মানে রোল অনুসারে। যেমন মনে করেন যার রোল 1, সে বলবে 1, 1 যদি না থাকে তাহলে 2 বলবে, এভাবে বলেন তো নাম, রোল এবং নাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আলাইকুম স্যার, সালাম। রোল 1 মাহবুব আক্তার। হ্যাঁ, নেক্সট। রোল 3 সেলিনা বেগম। ওকে, ওকে। স্যার রোল 5 সাইবা মোহাম্মদ।